রয়েছে সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্যের বাড়িতে নিশি কুটুম্বের হানা, তদন্তে পুলিশ। শ্রীভূমির বাজারিছড়ার শশীনগর গ্রামে দুর্ধর্ষ ডাকাতি, গুরুতর আহত এক, স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ লুট। কংগ্রেসের শুরু গৌরব যাত্রা, মিষ্টি মুখ করে বাজি পটকা ফুটিয়ে উল্লাস শ্রীভূমি কংগ্রেস কর্মীদের। শ্রীভূমির ভারত বাংলাদেশ সীমান্তে চোরাকুড়ি এলাকার কুশিয়ারা ও লঙ্গাই নদীর ভাঙন পরিদর্শনে কংগ্রেসের প্রতিনিধি দল। ফের ভয়াবহ দুর্ঘটনা শ্রীভূমিতে, মৃত এক বাইক আরোহী। শ্রীভূমি কারাগার কাণ্ডে জড়িতদের যাবজ্জীবন জেল সহ চাকরি কেড়ে নেবার দাবি নিয়ে ডিআইজিকে স্মারকপত্র এনএসইউআইর। দুর্নীতিতে জড়িত স্কুল প্রধান শিক্ষককে বদলির দাবিতে সরব গ্রামবাসীরা। পাথারকান্দি চাঁদখিরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক কিশোরের। প্রচণ্ড গরমে কাটিগড়ার শিয়ালটেক কালীনগর গ্রামে মৃত্যু এক শ্রমিকের। জেলা বিজেপির নেতার বাড়িতে চোরের হানা, এবার আর সাধারণ জনগণ নয়, নেতার বাড়িতে হানা দিল নিশি কুটুম্বের দল। সাধারণ জনগণের পাশাপাশি চোরেদের হাতে সুরক্ষিত নয় রাজনৈতিক নেতারাও। শহর জুড়ে নিশি কুটুম্ব দলের তাণ্ডব রোধ করতে বারবার ব্যর্থ হচ্ছে শ্রীভূমি পুলিশ প্রশাসন। ঘন ঘন চুরিকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছেন শহরের জনগণ। এবার সোজা সরকার পক্ষের নেতা বাড়িতে হানা দেয় নিশি কুটুম্ব দল। রবিবার রাতে জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্যের বাড়িতে হানা দেন নিশি কুটুম্ব দল। নিশি কুটুম্বরা বিজেপি নেতার বাড়িতে হানা দিয়ে ঠাকুর ঘর থেকে ঠাকুরের বাসন সহ আরও আসবাবপত্র লুটে নিয়ে যায়। এদিকে সকালে চুরিকাণ্ড সম্পর্কে বুঝতে পেরে সুব্রত ভট্টাচার্য পুলিশে খবর দিলে সদর থানা থেকে পুলিশ বাহিনী সহ অতিরিক্ত জেলা পুলিশ সুপার বিজেপি প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যের বাড়িতে পৌঁছে নিশি কুটুম্বদের পাকড়াও করার জন্য তদন্ত শুরু করেছেন। শ্রীভূমি পুলিশের অকর্মণ্যতায় সাধারণ মানুষের পাশাপাশি এবার রাজনৈতিক নেতাদের ঘর বাড়িও সুরক্ষিত নয়। সকাল রাতে আমরা আমাদের বাসায় তাড়াতাড়ি এসেছিলাম এবং সেখানে আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম। বৃষ্টি ছিল রাত্রিবেলা। ভোরবেলা ওঠার পর আমরা দেখি আমাদের ঘরে যে ঠাকুর ঘর আছে, সেই ঠাকুর ঘর তালা এবং ডোর বোল্ট বলে ওটাও ভাঙা এবং ঠাকুর ঘরের জিনিসপত্র নেই। তো এটা আমরা শহরের ব্যস্ততম এলাকা লঙ্গারুডে থাকি এবং আমাদের বাসাটা একদম রাস্তার প্রতি, রাস্তার সাথে। তো এরকম একটা এলাকা এবং পাশেই আমাদের লঙ্গাই আউটপোস্ট আছে, টাউনেরও পেট্রোলিং থাকে, কিন্তু তথাপি ঘন ঘন এই এলাকায় আমাদের সত্যি এটা খুবই দুঃখের কথা। আমি আমার বাড়ি সাদারাশি, সেখান থেকে যখন শুনলাম আমি সকালবেলা ঘুম থেকে উঠেই যে এরকম একটা ঘটনা ঘটেছে, সত্যি শুনে আমি আশ্চর্য হয়েছি এবং অবাক লাগছে আমার। বিজেপির এক্স প্রেসিডেন্টের ঘরে এরকম একটা চুরির ঘটনা ঘটলো আজ। এটা প্রায়ই এখানে অনেক ঘরে এরকম চুরি হয়, অনেক মঠ মন্দিরে এরকম চুরি হয়। সেটা সত্যি আমাদের জন্য অত্যন্ত দুঃখের কথা। আমি পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করব যেন এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়। আর না হলে যদি আমাদের এক্স প্রেসিডেন্টের ঘরে এরকম অবস্থা হয়, তাহলে আম পাবলিকের ঘরে কি হবে সেটা আমরা ভাবতে পারি না। সেটা সত্যি খুবই দুঃখের কথা। তো আমি আজকে নর্মালি আমরা দেখতে পাই যে পুলিশ প্রশাসন ওরা সবসময় বলে থাকে এরকম যে বিভিন্ন জায়গায় ওরা বিভিন্নভাবে আর চোরকে ধরার জন্য ওরা বিভিন্ন কৌশল অবলম্বন করে, কিন্তু সত্যি যদি সেটা অবলম্বন করতো তাহলে এরকম ঘটনা ঘটতো না। তাই আমি আবারও পুলিশ প্রশাসনকে রিকোয়েস্ট করছি সত্যিকারে যেন তারা পেট্রোলিং করে এবং চোরকে ধরার জন্য উপযুক্ত ওরা ব্যবস্থা নেয়, যাতে ভবিষ্যতে এরকম ঘটনা আমাদের অঞ্চলে না ঘটে, সেটাই আমি অনুরোধ করবো পুলিশ প্রশাসনের কাছে। বাজারিছড়ার শশীনগর গ্রামে দুর্ধর্ষ ডাকাতি, গুরুতর আহত এক, স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা লুট। রবিবার বৃষ্টি ভেজা রাতের সুযোগকে কাজে লাগিয়ে একদল সশস্ত্র ডাকাত দুর্ধর্ষ ডাকাতি কাণ্ড সংঘটিত করল বাজারিছড়ার শশীনগর গ্রামে। এতে ডাকাতদের আক্রমণে গুরুতর আহত হন বাড়ির মালিক। তিনি বর্তমানে মাকুন্দা লেপ্রোসি কাম জেনারেল হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে রবিবার মধ্যরাতে ৬-৭ জনের এক ডাকাত দল স্থানীয় শৈলেন পালের বাড়িতে প্রবেশ করে। সামনের বন্ধ গ্রিলের উপর দিয়ে ওনার ঘরের ছাদে উঠে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। পরে ডাকাতরা দরজায় লাথি মারতে থাকে। এতে কিছু বুঝতে না পেরে বাড়ির মালিক ঘরের সদর দরজা খুলে দিলে ডাকাতরা ভেতরে প্রবেশ করে বাড়ির লোকদের হাত পা বেঁধে হাল্লা চিৎকার না করতে শাসিয়ে দেয়। এতে এক সময় ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করেন গৃহকর্তা খোকা বাবু। তখন ডাকাতরা তার হাতে ধারালো ভোজালির কোপ বসিয়ে দিলে তিনি রক্তাক্ত হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন।
জানা গেছে শৈলেন পালের ছেলে সঞ্জয় পাল মিজোরামে ঠিকাদারি করেন। গতকাল তিনিও বাড়িতে ছিলেন। দুজন ডাকাতের মুখ খোলা থাকলেও বাকিদের মুখ ঢাকা ছিল। হাতে ছিল পিস্তল ও ধারালো অস্ত্রশস্ত্র। তারা ভাঙা হিন্দিতে সঞ্জয়কে বলে যে তোমার কাছে 4 লক্ষ টাকা রয়েছে, সেগুলো দিয়ে দাও। এতে সঞ্জয় জানান যে ওনার কাছে নগদ টাকা নেই। পরে ডাকাতরা পুরো ঘর তছনছ করে নগদ প্রায় 15,000 টাকা সহ প্রায় 5 ভরি স্বর্ণালঙ্কার ও 2টি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়। তারা যাবার পথে 2টি মোবাইল ফোন হাতিকিরা হসপিটালের সামনে ফেলে দেয়। পরে পুলিশ তদন্তে নেমে মোবাইল ফোন 2টি উদ্ধার করতে সমর্থ হয়। এদিকে পুলিশ তদন্তে নেমে বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি এতে জড়িত ডাকাতদের ধরতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পাথারকান্দি থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। ঘটনাটা হয়েছে দাদা রাত্রে অন্তত মানে প্রায় 2টা সময় আমার ঘরে হঠাৎ করিয়া মানে হয়েছে, ঘরে হঠাৎ করিয়া হামলা হয়েছে, মানে ডাকাতি হয়েছে ঘরে। মানুষ হঠাৎ করিয়া আইয়া মানে দরজার মধ্যে আওয়াজ দিছে, মানে বহুত মানুষের দরজার মধ্যে আওয়াজ দিছে, দরজা থাবাইছে, দরজা ভাঙার চেষ্টা করছে। তখন মানে আমার বাবাই উঠিয়া, মানে বাবাই তো বুঝছেন না, তাই উঠিয়া দরজাটা খুলিয়া দিছেন। দরজাটা খুলিয়া দিতেও মানে তানোর উপরে তারা অ্যাটাক করছে। অ্যাটাক করিয়া মানে টানতে বান্ধিয়া মানে তাইন মনে হয় একটু হাত লড়াইছেন এদিকে পুরা মানে তানোর হাত খাটিয়া মানে হাত পুরা বুড়ি আঙ্গুল ওলা লকটাইল টান। এখন বর্তমানে লকটাইল অবস্থায় টানতে মানে বাইসরা হাসপাতাল লইয়া যাওয়া হয়েছে মাকুন্দা। এখানে এখন তাই এডমিট আসেন। আর মানে বাকি যে গরুর লোক আসলো সবরে মানে তারা বান্ধিয়া মানে মার বইনর আমার বউর যেটা মানে সোনা গয়না যেটা আসলো, খানেও আসলো বা গড়ে যেটা লেখা আসলো, এটা সব তারা লুটপাট করিয়া নিছে। আর মানে সবরে বান্ধিয়া জায়গায় রুমে বান্ধিয়া তুইয়া মানে লইয়া গেছে। এরপরে আমি মানে গ্রামবাসী সবরে মানে আমি বার হয়েছি। তারা যাবার প্রায় 10 মিনিট পরে মানে আমার বউ বান্ধা আসলো না, বউর কোনো বাচ্চা আসলো, তে মানে তাই খুলিয়া দিছে। খুলিয়া দেওয়ার পরে আমরা গিয়া গ্রামও খবর দিয়েছি। খবর দেওয়ার পরে সব আইসেন, পুলিশও খবর দেওয়া হয়েছে, পুলিশ আইসেন। আওয়ার পরে মানে এখন মানে তারা সব দেখা দেখি করডা। আর আপনারা দেখতে পারবো মানে ঘরের ভিতরে মানে কীরকম মানে তারা করছে, সব কিছু সানিয়া বানিয়া ফালাইয়া মানে যেটা তারা নেওয়ার টাকা পয়সা সোনা 5 ভরির মতো সোনা, প্লাস হয়েছে গিয়া মানে এই যে টাকা 12-14 হাজার টাকার মতন টাকা আসলো। এটা নিচে টাকা তো আসলো না করে বেশি, এইটা টাকা মানে তারা নিচে। আর তারা মানে টাকার লাগিয়া মানে আরও বহুত চেষ্টা করছে আমরা মানে আমরা গরু আরও টাকা রাখা আসেনি মানে তারারে কইতাম। তে আমার বউরে কইছে। এরপরে বউয়ের মানে কইছে বাচ্চার খসম খাইয়া টাকা আছে কি না আছে। এরপরে তো বউ বাচ্চার খসম খাইয়া কইছে আর গরুর টাকা উকা নাই। এরপরে মানে বান্ধিয়া তুইয়া মানে তারা মানে আখটা মানে বার হইয়া গেছে গিয়া। মানুষ তারা অনুমানিক, আমি তো গন্তি করছি না, অনুমানিক 7-8 জন মানুষ হইব। তার চেহারা দেখা গেছে? চেহারা তো মানে আমি তো চিনতে পারছি না চেহারা, কিন্তু 2 জনের চেহারা খোলা মানে আসলো না। প্রথমবার দেখছি, যদি তারা আমি দেখি তো চিন্তা পারবো, কিন্তু এই মানে এমনি তো এখন মানে দেখছি না, এর আগে তারা দেখছি না। আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি নির্বাচিত সাংসদ গৌরব গগৈ উৎফুল্লিত শ্রীভূমির কংগ্রেস কর্মী। ভূপেন যুগের অবসান হতেই মিষ্টিমুখ করে বাজি পটকা ফুটিয়ে আনন্দ উল্লাস কংগ্রেস কর্মীদের। শ্রীভূমি শহরের ইন্দিরা ভবনের সম্মুখে গৌরব যুগ শুরু হতেই পথ চলতি জনগণকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ উল্লাস কংগ্রেস কর্মীদের। কংগ্রেসের সমাপ্ত হলো ভূপেন যুগ, শুরু হলো গৌরব যাত্রা। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার স্থানে স্থলাভিষিক্ত হলেন যোরহাটের সাংসদ তথা প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈর পুত্র গৌরব গগৈ। লোকসভা নির্বাচনের পর থেকেই কংগ্রেসের অন্দরে ভূপেন বোরার বিরুদ্ধে একটি লবি সক্রিয় হয়েছিল তাকে গদিচ্যুত করার জন্য। দীর্ঘদিন থেকে এ নিয়ে ভূপেন বোরা লবি ও গৌরব গগৈ লবির মধ্যে ঠান্ডা লড়াই চলছিল। পঞ্চায়েত নির্বাচনে আসাম জুড়ে কংগ্রেসের ভরাডুবির পর ভূপেন বোরার অবস্থান দলের ভিতরে ধীরে ধীরে নরম হতে থাকে। অবশেষে সোমবার জাতীয় কংগ্রেস কমিটির পক্ষ থেকে লোকসভার সাংসদ গৌরব গগৈকে প্রদেশ কংগ্রেস সভাপতি মনোনীত করা হয়। গৌরব গগৈ ছাড়াও কার্যকরী সভাপতি হিসেবে জাকির হুসেন শিকদার, রসুলিনা তির্কি ও প্রদীপ সরকারের নাম ঘোষণা করে জাতীয় কংগ্রেস কমিটি। আসামের বিধানসভা নির্বাচনের পূর্বে আহোম সম্প্রদায়ভুক্ত গৌরব গগৈকে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বসিয়ে আহোম ভোটকে নিজেদের দিকে আনার চেষ্টা করছে কংগ্রেস কমিটি। এদিকে প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় দলের শীর্ষ নেতৃত্বের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। আজকে সর্বভারতীয় কংগ্রেস
কমিটির থেকে একটা নোটিফিকেশন জারি করে আমাদের লোকসভার বিরোধী উপদলপতি সাংসদ গৌরব গগৈ মহাশয়কে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে। আমরা সাধারণ কংগ্রেস কর্মী হিসাবে এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি যে গৌরব গগৈর নেতৃত্বে আসামে কংগ্রেস অনেক শক্তিশালী হবে এবং আগামী 26-এর যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে আমরা জয়লাভ করতে পারবো। আমরা গৌরব গগৈর এই অনেক দিন থেকেই আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি বদলের একটা আলাপ আলোচনা চলছিল। যাই হোক, শেষ পর্যন্ত আজকে এই সিদ্ধান্ত, একটা চূড়ান্ত সিদ্ধান্ত সর্বভারতীয় কংগ্রেস সভাপতি খার্গেজি নিয়েছেন এবং কেসি বেণুগোপাল দ্বারা একটা অর্ডার আজকে ওনারা প্রকাশ করেছেন। তাতে গৌরব গগৈ মহাশয়কে সভাপতি, আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি এবং উপসভাপতি 3 জনকে দেওয়া হয়েছে। রজলিনা তির্কি, জাকির হোসেন সিকদার এবং প্রদীপ সরকার মহাশয়কে আমরা কার্যকরী সভাপতি যে 3 জন হয়েছেন তাদেরকেও আমরা স্বাগত জানাই। এবং এই যে নতুন যে নিযুক্তি হয়েছে সেটা সব দিক কাস্ট কমিউনিটি সব কিছু মেনটেন করে করা হয়েছে। তার জন্য আমরা যে রাহুল গান্ধী যে বলে থাকেন যে কাস্ট কমিউনিটির কথা, এই রাহুল গান্ধীর সেই বক্তব্য আজকের এই অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে, আজকে এই নিযুক্তির মাধ্যমে আমরা লক্ষ্য করতে পেরেছি যে আমরা কংগ্রেস যা বলে তা করে দেখায়। রাহুল গান্ধী শুধু জাতি গণনার কথা মুখেই বলেননি, উনি আজকে যে আসাম প্রদেশ কংগ্রেসের যে নিযুক্তি হয়েছে সেই নিযুক্তিতেও জাতি গণনার ছাপ পরিলক্ষিত হয়েছে। আমরা আবারও এই আজকের এই নিযুক্তির জন্য রাহুল গান্ধী, কেসি বেণুগোপাল, জিতেন্দ্র সিং, পৃথ্বীরাজ সাটে সহ আমাদের সবাইকে, সর্বভারতীয় কংগ্রেসের নেতারা যা আছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই যে ওনারা যে গৌরব গগৈর মতো একজন নেতার কাছে আসামের দায়িত্ব দিয়েছেন। আমরা আশা রাখি ওনারা যে চিন্তাধারা নিয়ে গৌরব গগৈকে দায়িত্ব দিয়েছেন আসাম প্রদেশ কংগ্রেসের, ওনাদের চিন্তাধারা সার্থক হবে এবং 26-এর যে নির্বাচনী যুদ্ধ সেই যুদ্ধ গৌরব গগৈর নেতৃত্বে কংগ্রেস জয়লাভ করবে। গৌরব গগৈ জিন্দাবাদ, গৌরব গগৈ জিন্দাবাদ। নবনিযুক্ত আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ, তোমায় জানাই স্বাগতম। গৌরব গগৈ জিন্দাবাদ, গৌরব গগৈ জিন্দাবাদ। ভারত বাংলাদেশ সীমান্তে চোরাকুড়ি এলাকার কুশিয়ারা ও লঙ্গাই নদীর ভাঙ্গন পরিদর্শন করে কংগ্রেসের এক প্রতিনিধি দলটি চোরাকুড়ির নদী ভাঙ্গন দেখে স্তম্ভিত হয়ে পড়েন। কারণ সীমান্ত সুরক্ষা বাহিনীর চোরাকুড়ি বিওপি ও জল সম্পদ বিভাগের নির্মিত সুইচ গেট ও গার্ডওয়াল ভাঙনের কবলে পড়ে। যদি বিএসএফ ক্যাম্পটি কুশিয়ারা নদীতে চলে যায় তাহলে সীমান্ত সুরক্ষার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক মধুর নয়। এমন অবস্থায় বিভাগীয় কর্তৃপক্ষ ও সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য জ্যেষ্ঠ অধিবক্তা তথা কংগ্রেস নেতা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী জানান। তিনি শ্রীভূমির জল সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে চোরাকুড়ির নদী ভাঙ্গন থেকে মোবাইল যোগে যোগাযোগ করেন। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ব্যবস্থা গ্রহণের আশ্বাস জানান। তারপর জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ সম্ভব হয়নি। যে কোনো সময় নদী ভাঙ্গন ভয়ঙ্কর রূপ ধারণ করবে, সমগ্র শ্রীভূমি শহর জলে তলিয়ে যাবে। অন্যদিকে জগন্নাথী ক্যাম্পে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া কুশিয়ারা নদীতে খসে পড়েছে। বিএসএফ জওয়ানরা কোনো মতে বস্তা ভর্তি মাটি দিয়ে বাঁধ রক্ষা করার চেষ্টা চালাচ্ছেন। হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বিজেপিকে দুর্যোগের সময় রাজনীতি না করে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। কুশিয়ারা লঙ্গাই নদী ভাঙ্গনের কবল থেকে জনগণকে উদ্ধারের দাবি জানান এই কংগ্রেস নেতা। উত্তর করিমগঞ্জের পাশাপাশি কংগ্রেসের এই প্রতিনিধি দল দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির লঙ্গাই নদীর ভাঙ্গনে নিশ্চিহ্ন হয়ে যাওয়া FN রোড পরিদর্শন করেন। আমার করিমগঞ্জের যারা ওয়ার্কার এবং আমাদের কংগ্রেস নেতৃবৃন্দ তারা আমাদের সাথে ডিমান্ড দিল যে এই চোরাকুড়ি আর ফকিরবাজার ওদিকে কয়েকটা জায়গাতে সাংঘাতিক ভাঙন হয়েছে। এই ভাঙনগুলো এত ডেঞ্জারাস, যে কোনো সময় যে কোনো জিনিস হইতে পারে। তো আমি আজকে ওখানে আমার সবাইকে নিয়ে গেলাম। কংগ্রেসের লোক ছিল, কংগ্রেসের বৃন্দ ছিল, নেতৃবৃন্দ ছিল, জেলা পরিষদ মেম্বাররাও ছিলেন। এবং যেটা গিয়ে দেখলাম, প্রথমে ফকিরবাজার সাইডে গেলাম, এখানে যেটা অনেকটা তো যে কোনো সময় যে কোনো হইতে পারে, এত ডেঞ্জারাস হয়েছে আর কি। এবং ওইখানের মধ্যে কোনো ধরনের নাই। এটা খবর পাইলাম যে আগে বলে টেন্ডারটা হয়েছিল ফকিরবাজার থেকে আরম্ভ হবে, কিন্তু আমরা খবর পাইলাম যে এটা এখানে আরম্ভ না হয়, যেখানে মূল রাস্তা ভালো রাস্তা
এই ভালো রাস্তা থেকে জিনিসটা আরম্ভ করছে, যার ফলে দেখা গেছে যে আলটিমেটলি যে কাজটা হওয়ার কথা ছিল সেই কাজটা হয়নি। আমি সঙ্গে সঙ্গে এক্সিকিউটিভের সঙ্গে আলাপ করলাম, বিশ্বজিৎ বাবু ওনার সঙ্গে আলাপ করলাম। তো উনি যেটা বললো যে এই কাজ ব্যাপারে কোনো টেন্ডার হয় নাই, উনি বললো। তো উনি একটা এস্টিমেট পাঠাইছিল গত বছর আগে, ওই এস্টিমেটটা এখন পর্যন্ত কোনো কিছু হয় না। আবার উনি বললো আপনি যেহেতু বলতেছেন আমি আবার একটা এস্টিমেট পাঠাবো, গৌহাটিতে যাবে, তারপরে একটা ব্যবস্থা আশা করি এটা শুরু হবে। আশ্বাস দিয়েছেন, আমার খুব ভালো লেগেছে, অফিসারে আশ্বাস দিয়েছেন। এবং আমি আশা করি কালকে আমার একটা টিম যাবে, সেই টিমে গিয়ে সেখানে ওনার সঙ্গে দেখাও করবে এবং কীভাবে কী করা লাগে সেটা ওনারাও সাজেশন দেবে, ওনার সাজেশন শুনে আসবে। সেকেন্ড গ্রাম চোরাকুড়িতে, হ্যাঁ এখানে যেটা বাংলা বিএসএফ এর যেটা সামনে একটা বিএসএফ এর ক্যাম্প, বিএসএফ এর আউটপোস্ট যেটা আছে এই যে চেক পোস্টের, এটাও একদম সামনে। এই এত বড়, এত সেন্সিটিভ একটা বড়, বর্তমানে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কটাও ভালো না। এই সময় এই দোকানের মধ্যে কোনো কিছু নাই, সামান্য কয়টা বস্তা দিয়ে ব্যাগ কয়টা রেখে এর মধ্যে এটাই একটা টেম্পোরারি না। আমি সঙ্গে সঙ্গে এক্সিকিউটিভকে ফোন করলাম, অসিত রঞ্জন দেব, ওনার সঙ্গে আলাপ করলাম। উনিও রেসপন্স খুব ভালো দিয়েছে এবং উনি বলেছে আগামীকালকে এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার আসতেছেন, ওনাকে নিয়ে উনি সেখানে যাবে, দেখা করবে এবং যত তাড়াতাড়ি পাওয়া যায় উপস্থিত। উনি বললো যে আমরা ইমার্জেন্সির জন্য একটা সুধার করে দিছি, আশা করি ফার্দার কিছু হবে না, যদি কিবা হয় এতে উনি ফার্দার স্টেপ নেবে। গতিকে দুইজন অফিসারের সঙ্গে আলাপ করে আমার খুব ভালো লেগেছে, খুব পজিটিভ রেসপন্স তারা দিয়েছে এবং আমি আশা করি উনি করবেন। কিন্তু আমার দুঃখটা কোথায়, পাবলিক প্রতিনিধি যারা উপরে মানুষের বিশ্বাস করে ভোট দেয়, যাদেরকে বিশ্বাস করে, মানুষের আশা করে বিপদের সময় পাবো অন্তত। এই বিপদের সময় আমি যেটা খবর নিলাম এখনো পর্যন্ত, এখানে যে লোকাল এমএলএ সাহেব পর্যন্ত যান নাই, এমপি সাহেব ওখানে যান নাই। আজকে এইগুলো ব্যাপার আছে, বিএসএফ এর ব্যাপার, সেন্সিটিভ ব্যাপার, আমাদের বর্ডারের ব্যাপার, এত সেন্সিটিভ। আজকে এমপি সবচেয়ে বেশি দরকার। এমপি সাহেব ওখানে কোনো জানেন না, উনি জানা আছে কিনা জানি না। বিজেপির বন্ধুদের আমি অনুরোধ করবো আমরা রাজনীতি না করে অন্তত মানুষের দিকে দেখে আমরা অন্তত এই ব্যাপারটা, চোরাখুরির ব্যাপারটা, ফকিরবাজারের ব্যাপারটা যত তাড়াতাড়ি পারা যায়। এখন সমষ্টির ব্যাপার হয়ে গেছে, আগে ফকিরবাজারের জন্য নর্থ করিমগঞ্জ, এখন হয়ে গেছে সাউথ করিমগঞ্জ। কারণ আমাকে বললেন অফিসার দুইজনে করে যে এখন মালিক কে, এটা আগের মালিক না বর্তমান মালিক না নেক্সট হনেওয়ালা মালিক কে হবে, এটাও বুঝে দিতেছে না। গতিকে ইলেকশন সামনে সবে দায়েরা মন্তব্য দিতেছে। আমি মনে করি যে অন্তত দায়িত্ববোধ যেটা আছে অন্তত এটা মনে করা রাজনীতি না করে এরা তোমাকে ভোট দিছে না দিছে সেটা বড় জিনিস না। আমরা ওই সব সময় খালি ভোটে রাজনীতি করে লাভ নাই, রাজনীতির ঊর্ধ্বে থাকা লাগে কিছুমান ক্ষেত্রে। আমি মনে করি এই ব্যাপারে যে দুটা মানবিক দৃষ্টিভঙ্গি দেখে, মানুষের সমস্যা দেখে এটাকে আমরা অ্যাড্রেস করা দরকার। এবং আমি আশা করি আমি যতটুকু পারি, আমি সঙ্গে সঙ্গে তাকে আমি পিজু স্যারকে ফোন করার চেষ্টা করলাম, ওনার মোবাইলটা আমি পাইলাম, অফ পাইলাম, তো হয়তো উনি ঘুরাইতেও পারে। আমি সেখানে আমি যতটুকু পারি আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি পারা যায় যে এইটা শুরু হয় যাতে করা হয়। এই দুটো ব্যাপার আজকে আমার মেইন যেটা ছিল। এবং আমি যে অন্তত আমার আগে জানা ছিল না, ওনার না বলে আমি যেতে পারতাম না। আমার সঙ্গে আজকে জায়গা গেল, আমার কবির ছিলেন, এই কালামতাবাদের ছিলেন স্বপন চৌধুরী এবং অন্যান্য আমার রমনা খান, জাকির, সবাই ছিল ওখানের মধ্যে, সন্দীপ বন্দি ছিল ওখানের মধ্যে, মুপন ছিল, সবাই ছিলেন তারা। সবাই করে আমি সবাইকে ধন্যবাদ দিতেছি এবং আমি উন্নত বলে আসছি যে এই ধরনের যদি কোনো দুর্যোগ আসে সবাই যাতে ঝাঁপিয়ে পড়ে। কে ভোট দিল কে না দিল, কে কোন পার্টি করে যদি লক্ষ্য না রেখে আমাদের কংগ্রেস ওয়ার্কার যারা আছে মানবীয় দৃষ্টিভঙ্গি দেখে যাতে তারা তাড়াতাড়ি এটার মধ্যে দিয়ে। রবিবার রাত ফের ভয়াবহ দুর্ঘটনা শ্রীভূমির তেলি খালের পাড়ে। ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারায় অমিত দাস নামের বাইক চালক। অপর বাইক আরোহী জয়দীপ নমস্যদের অবস্থা আশঙ্কাজনক। নম্বরবিহীন টিভিএস কোম্পানির আপাচি মোটরসাইকেল নিয়ে অমিত দাস ও জয়দীপ তাদের ঘরে ফিরছিলেন, কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস, ঘরে ফেরা হলো না অমিতের। বৃষ্টিস্নাত রাতে কালীগঞ্জ রোডে রাস্তার পাশে থাকা ইট বানানোর মেশিনে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনা সংঘটিত হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারায় অমিত দাস নামের বছর 21-এর যুবক। অপর বাইক আরোহী গুরুতর আহত হয়। ঘটনার পর স্থানীয়রা আহতকে উদ্ধার করে শ্রীভূমি সদর হাসপাতালে প্রেরণ করে। আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেছেন। জানা যায় মাত্র 4 দিন পূর্বে ক্রয় করা হয়েছিল বাইকটি। নিহত ও আহত যুবকদের ঘর শ্রীভূমির কালীগঞ্জ এলাকায় বলে জানা গেছে।
এই ঘটনায় সমগ্র কালীগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, গত 3 দিন পূর্বে একই এলাকায় বোলেরো গাড়ির ধাক্কায় রানু নমশূদ্র নামের এক পথচারী ব্যক্তির মৃত্যু হয়েছিল। এই গাড়ির মধ্যে গিয়া তারা এই বৃষ্টির মধ্যে গিয়া কুয়াশা হয়তো দেখছে না, সাইডেই যা গাড়িতে ধাক্কা খাইছে। আমি এখন এখন আমরা হসপিটাল নিয়ে গেছি। অমিত দাস বাড়ি যে মারা গেছে আছে এখন জোটায় কালীগঞ্জ এলাকার এটা ইনভার্টার একটা গাড়ি আছে, মেশিন আছে দৌড় কিনারে তারা বৃষ্টির মধ্যে কুয়াশা দেখছে না দেখে এই ধাক্কা মারি সারা গাড়ি। কোন পাট্টা সরি একটা বাট্টার গাড়ি রাখা আছে, ইট বাট্টার সানি বাট্টার গাড়িটা ইট বানাবা হঠাৎ গিয়ে ধাক্কা মারছে। তার অবস্থা মোটামুটি নাই, পুরো সংকটজনক অবস্থা আছে। এবারে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি,
গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। শ্রীভূমির কারাগারের চত্বরে মহিলার সাথে ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত 2 কারাকর্মীকে চাকরি কেড়ে নেবার দাবিতে ডিআইজিকে স্মারকপত্র এনএসইউআই। শ্রীভূমির কারাগারের 2 কর্মী গজেন্দ্র কলিতা ও হরেশ্বর কলিতা মধ্যরাতে এক বিশেষভাবে সক্ষম মহিলার সাথে ন্যাক্কারজনক ঘটনায় জড়িত থাকায় পুলিশের হাতে গ্রেফতার হয়। 2 কারাকর্মীর বিরুদ্ধে এবার গর্জে উঠল এনএসইউআই। সোমবার এনএসইউআই কর্মীরা স্মারকপত্র জেলা পুলিশ সুপারের মাধ্যমে রাজ্য পুলিশের ডিআইজিকে প্রদান করেন। এদিন এনএসইউআই কর্মীরা জানান, রক্ষকরাই বক্ষকের রূপে অবতীর্ণ হয়েছে। সরকার মুখে বেটি বাঁচাও বেটি পড়াও কথা বললেও মা বোনরা এখন আর সুরক্ষিত নয়। এছাড়াও ড্রাগস পাচারের সাথেও পুলিশ জড়িত থাকার ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্ত পুলিশদের চাকরি কেড়ে নেবার দাবি জানান। রাতের বেলা আনুমানিক রাত 1টা নাগাদ একটা কি বলবো, একটা নিন্দাজনক ঘটনা যে কারাগারের কোয়ার্টারে ঘটেছে। 2 জন জেলের দায়িত্বে থাকা কনস্টেবলের দ্বারা, একজনের নাম হলো ব্রজেন কলিতা আর একজনের নাম হরেশ্বর কলিতা। তো তারা একটা মেয়ে তাদের এগেইনস্টে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে এবং তাদেরকে আমরা জানতে পেরেছি যে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এসপি সাহেবের সাথে ওভারফোন কথা বলেছিলাম, জানতে পেরেছি যে অ্যারেস্ট করা হয়েছে অ্যান্ড দে আর সাসপেন্ডেড। কিন্তু আমাদের দাবি হচ্ছে এটাই যে তাদেরকে সাসপেন্ড করলে বা শুধু অ্যারেস্ট করে 3 মাস জেল কাটিয়ে তাদের শাস্তিটা আমরা মনে করি শুধু এতটুকু হলে হবে না। তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে এবং তাদের যে জব রয়েছে সেই জবে তারা থাকার লায়ক না বলে আমরা মনে করি এবং তাদেরকে পুরোপুরি ডিসমিস করতে হবে। কারণ আমরা আজকের ডেটে এটাই আমাদের বলতে হয় যে আমাদের মা বোন কোনো দিকে সেফ নয়। আজকে যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তারা কিন্তু নিরাপত্তা রক্ষী। আজকে নিরাপত্তা রক্ষীর হাতে মহিলারা সেফ নয়। অন্যদিকে সরকার বলে থাকেন ওমেন এম্পাওয়ারমেন্টের কথা, বেটি বাঁচাও বেটি পড়াও। প্রত্যেকটা প্রেস মিটে মুখ্যমন্ত্রীর থেকে শুরু করে তার মন্ত্রিসভার মন্ত্রী এমএলএরা দিয়ে থাকেন স্লোগান যে বেটি বাঁচাও বেটি পড়াও, ওমেন এম্পাওয়ারমেন্টের কথা। কিন্তু আলটিমেটলি আমরা দেখতে কি পাই, আজকের ডেটে ওমেনরা সেফ নয়। তথাপি পুলিশের লজ্জাজনক কথা, পুলিশ যত ধরনের অপকর্ম রয়েছে আজকের ডেটে পুলিশ সব ধরনের অপকর্মের সাথে যুক্ত। গতকালকে দেখতে পেলাম সংবাদ মাধ্যমে যে ড্রাগসের কেসে নাকি আবুল হোসেন নামে কোন এক কনস্টেবল তারা যুক্ত রয়েছে। এই সমস্ত মানুষকে চিহ্নিত করে তাদেরকে অ্যারেস্ট করে সাসপেন্ড করাটা শুধু হলে হবে না, তাদেরকে তাদের জব থেকে ডিসমিস করতে হবে। এটাই হলো আমাদের দাবি এবং আমরা দেখব যে ডিআইজি সাহেব কি অ্যাকশন নেন। ডিআইজি সাহেবের অ্যাকশনের উপরে আমাদের আগামী দিনের আন্দোলন আমরা বুঝবো কি করব। এবং দেখা যায় যে বিভিন্ন দল সংগঠন আজকে এই ঘটনাটা যদি ভগবান না করুন কোনো ভিনধর্মী যুবক করত
তাহলে এতক্ষণে কিছু সংগঠন রয়েছেন তারা রাস্তা ব্লক করে রাস্তার মধ্যে ঘুমিয়ে টুমিয়ে যা তা করতেন, বিশেষ এক দল। আজকে তারা কোথায়? আজকে তাদের কোনো আওয়াজই নেই। আমরা তো সবসময়ই প্রোটেস্ট করেছি, যখন যা হয়েছে আমরা তখনই আমরা প্রোটেস্ট করেছি এবং আমরা একটাই কথা বলেছি যে অপরাধীর কোনো জাতি হয় না, অপরাধীর জাতি সে অপরাধী, রেপিস্টের জাতি সে রেপিস্ট। কিন্তু সেই দলকে আজকের ডেটে দেখা যাচ্ছে না। তাদেরকে জিজ্ঞেস করলে তাদের মানে কিছু মেম্বারের সাথে আমার পরিচয় রয়েছে, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, তারা ব্যাপারটাকে এড়িয়ে চলে গেছে। তো বোঝা যায় সাম্প্রদায়িক দাঙ্গা না লাগিয়ে আলটিমেটলি আমাদের সবার এক হয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে যারা রেপিস্ট আছে তাদের এগেইনস্টে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমাদের করতে হবে। স্কুলের প্রধান শিক্ষকের বদলির দাবিতে আন্দোলনে স্কুল কমিটি সহ গ্রামবাসীরা। স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সরব গ্রামবাসীরা। শ্রীভূমির 432 নং হারিকুড়ি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের পাঠরত ছাত্রছাত্রীদের অভিভাবক ও স্কুল কমিটির সদস্যরা এক প্রতিবাদ গড়ে তুলে বলেন, দীর্ঘ 2 মাস থেকে স্কুলে মিড ডে মিলের খাবার বন্ধ রয়েছে। দীর্ঘ 2 মাস থেকে ছাত্রছাত্রীরা কোনো খাবার পাচ্ছে না। এ নিয়ে স্কুলের প্রধান শিক্ষককে জিজ্ঞেস করা হলে তিনি টাকা নেই বলে উল্লেখ করেন। এছাড়াও গ্রামবাসীরা বলেন, স্কুলের উন্নয়নমূলক কাজেও ব্যাপক দুর্নীতি করছেন এই প্রধান শিক্ষক আব্দুর রোশন। দুর্নীতির পাশাপাশি স্কুলে পঠন পাঠন লাটে উঠেছে। তাই গ্রামবাসীরা প্রধান শিক্ষক আব্দুর রোশনের বদলির দাবি করেছেন। অন্যথা আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে জানান। আমরা প্রধান শিক্ষক মহাশয় আছে 432 হাড়িকুড়ি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের আমি একজন SMC সদস্য। আমাদের অভিযোগ হইল এই কমিটি গঠন হওয়ার থেকে আজ অবধি পর্যন্ত আমরা স্কুলের কোনো হিসাব পাইছি। বিগত দিনের হিসাব পাইছে, যেদিন কমিটি গঠন করা হয় দিন আমার সদস্য এখন জানানো হয়েছিল আমরা বিগত দিনের এই কমিটি গঠন করার আগর হিসাব চাইছিলাম। তাই টেবুলত আপনারা কইছেন আর স্কুলের টেকা মারিয়া খাইছে খাইমো কোনো বাপর হিম্মত তাকে কিছু করি লাগি বাচ্চারা দিদা পড়া এখন দেখতায়। এরপরে আমরা হিসাব চাইলে কোনো হিসাবর হত্যা নাই। এরপরে আমরা MDMর হিসাব, ইনফ্রাস্ট্রাকচারের টাকা প্রত্যেক বছর ইয়ারলি একটা পয়সা, ইকো ক্লাবের টাকা, স্পোর্টসিং ক্লাবের টাকা, টুইনিং প্রোগ্রাম, এইসব কোনো পাত্তা আমরা পাই না। আর সাধারণ মানুষে গাঁওয়ালি মানুষ এটা জানেও না কোন খাতে স্কুলে কোন ফান্ডে কত টাকা হয়। আমরা একটু জানি, গতিকে তাদের প্রশ্ন করে আমার ওখানে তুমি তাও তো কুতকিতা লাগে, কোনো হিসাব নিকাশ নাই, পড়ার পরিবেশ নাই, খালি অ্যাটেন্ডেন্স হইতো আর বাচ্চা খাইলে খাওয়া পড়লে পড়ো, এই তানোর কোনো তদারকি নাই। খালি আপনি বাচ্চা নাই ধরেই আনন্দ যায়। রোজার থেকে লইয়া রোজার আগ থেকে লইয়া ফেব্রুয়ারি জানুয়ারি 28 তারিখ থেকে লইয়া আজ 10-12 দিন একটা আমরা কমপ্লেন হচ্ছে DC থেকে লইয়া ব্লক পর্যন্ত কমপ্লেন করার পর থেকে লইয়া একটু খানি দিতেন, তাও একদম নিম্ন স্তরও খানি দেওয়ার খালি শুধু ডাইল সোয়াবিন হোক মানে ডিম ডাম বাচ্চারা কোনো পুষ্টিকর কোনো খাদ্যও দেওয়া না, যেটা আমরা দাবি হইল মানে তাই সরকারের যে রুল রেগুলেশন আছে সেই রুল মতো খানি দেবো হইতো। আর আমাদের এই এলাকা তথা ছাত্র গার্জেনের পক্ষ থেকে আমি যখন ছাত্র গার্জেন গতদিন 80% যাবো, আমরা সব অরিজিনাল 88% আমরা সম্পূর্ণ। সবচেয়ে দুঃখের বিষয় হইল ক্লাস 1 থেকে পড়িয়া ক্লাস 5 পর্যন্ত একটা বাচ্চা তার নিজের নামটা রাখতে পারে না। আমাদের স্কুলে এরকম পরিবেশ, এর লাগি আমরা কিছু যারা শিক্ষা দরদি বুধ ভাই আর অবিলম্বে আমাদের প্রধান শিক্ষকরে এখান থেকে ট্রান্সফার করা হোক, ভালো একজন শিক্ষক আমাদের এখানে দেওয়া হোক। আমি এডুকেশন ডিপার্টমেন্ট আমি জোরালোভাবে হলের পক্ষ থেকে আমরা অনুরোধ করি। এই ব্যাপারে আমরা কিছু অভিযোগ আছে, আমরা সদস্য হল কমিটি আমরা জানাইছেন 3 জনের কাছ থেকে 5,000 টাকা লইছেন, কইছেন তাই চাকরি মানে পারমানেন্ট করে দিবা। তোমাদের দায়ী আছে প্রধান শিক্ষক আব্দুর রোশন আমার ও সাজিয়ে দিয়েছেন পয়সা তুমি কইবা পয়সা 2 বছর পয়সা পাইছেন না, খালি খবর লই তুমি ভাই অফিসে দেয় আমরা যোগাযোগ করি অত হইয়া 2 বছর গেছি। এদিন তাই গেছিল কি ব্লক আমরা কইছেন আমরা গেছিলাম গিয়া ব্লকত যাবার পরে তাই কইছেন তুমি যাই মানে তোমাদের কোন ডকুমেন্টও আবো আইছে না, কইলে আমরা টাকা 5,000 দিলাম স্যার, কইলে আমরা ওটা সবটা ঠিকঠাক করে দিবা। এখন পর্যন্ত কইলা ব্লকে তার কোনো ডকুমেন্টও গেছে না, বা তাই ফোন করছিলাম ব্লক থেকে তার ফোন রিসিভ হয়েছে না। আমি এই স্কুলের 432 নং হাড়িকুড়ি LP স্কুলের ভাইস প্রেসিডেন্ট। আমি বিগত 3-4 মাস থেকে কেন মানে বিল্ডিংয়ের কাজ করছি। স্কুলের পরিস্থিতি হিসাবে আমি বহুত কিছু দেখছি আর কি, যে মিড ডে মিল গত ফেব্রুয়ারি মাস থেকে বন্ধ হয়েছে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত পুরা বন্ধ থাকছে, মিড ডে মিল দিছেন না, খানি দিছেন না। তখন আমি আমার স্কুলের স্যারের লগে মারছি, রোশন মাস্টারের লগে মারছি যে স্কুলে তো চাউল লাগি গেছে 15 তারিখ মার্চর, তে আপনি খানি দেন না, কিন্তু হয়েছে বলে টেকা নাই, মিড ডে মিলের খানি দিতাম টেকা নাই, টেকা ঢুকবো ও মাসও খানি দিব আমার এখন। আমি তখন প্রেসিডেন্টের লগে মারছি, কারণ আমি তো এখন দায়িত্ব ভাইস প্রেসিডেন্ট থাকা তো আমার তো মাথার কর্তব্য নাই। ও কারণে আমি আবার
ভাইস প্রেসিডেন্টর লগে মাতার পরে তাই কইছেন হেড স্যারে আপনার কিতা কইছেন আমি কইছি হেড স্যারে কইছেন যে টাকা নাই ফেব্রুয়ারি 28 তারিখ থেকে লিয়া প্রায় ধরো মার্চ বন্ধ রয়েছে এপ্রিল বন্ধ রয়েছে এপ্রিলের মোটামুটি আর কি 2-3 তারিখ থাকতে খানি দিছেন আবার। পাথারকান্দি চাঁদখিরা এলাকায় সংঘটিত হলো মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক কিশোরের। মৃত কিশোরের নাম ওয়াহিদ আহমেদ। ওয়াহিদ পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। তার পিতা মতিউর রহমান একই বিদ্যালয়ের কর্মচারী। জলের মোটর ঠিক করতে গিয়ে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। মোটরের মাধ্যমে বিদ্যুৎ স্পর্শে চলে আসে ওয়াহিদ আহমেদ। পরিবারের লোকেরা সঙ্গে সঙ্গে তাকে পাথারকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। তার আগেই মৃত্যু ঘটে ওয়াহিদের। ওয়াহিদ আহমেদ সদ্য প্রকাশিত মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিল। প্রতিভাবান ছাত্রের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গিয়া আমরা চাঁদখিরা গ্রামের মতিউর রহমান ভাইয়ের ছেলে, একমাত্র ছেলে ওয়াহিদ আহমেদ এইখানে সেন্ট্রাল পাবলিক স্কুলে পড়াশোনা করে। এই বছরও এইচএসে 4টা বিষয়ে স্টার এবং লেটার নিয়ে উত্তীর্ণ হয়েছে। আজকে সকালে হয়তো বোধহয় তার সকালে ঘরের মোটরটা জল উঠেন না, নিজে একটু মেরামতির লেগে লাগছিল। আর এখানে কারেন্টের শক খাইয়া একটু আহত অবস্থায় তার হসপিটাল আনছেন। এখানে আনার পরে তার মৃত্যু হয়ে গেছে হসপিটালে। ঘটনাটা অনুমানিক 10টা সাড়ে 10টার দিকে হয়েছে। এখানেও তার বাবা একটু দরিদ্র, এখানেও সেন্ট্রাল পাবলিক স্কুলের একটা প্রাইভেট জব করেন হয়তো, একটা দোকান দেখানো। আর তারা এখানে তারা বাড়ার থাকি এখানে পড়াশোনা করাইন। আর তারও তো কিছুদিন আগে এইচএসে উত্তীর্ণ হয়েছে, গুয়াহাটি যাওয়ার কথা আছিল। এইখানে গুয়াহাটি এখন একটা কলেজও অ্যাডমিশন নিত, কিন্তু তো নিয়তির পরিণতি দেওয়া হলো না তার। প্রচণ্ড গরমে কাছাড়ের কাটিগড়ার শিয়ালটেক কালীনগর গ্রামে মৃত্যু এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম চয়ন দাস। ঘটনার বিবরণে জানা যায়, নিজ গ্রামের এক লোকের ঘরের ছাদে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে চয়ন দাস নামের ওই শ্রমিক। সাথে সাথে অসুস্থ চয়ন দাসকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রচণ্ড গরমের জন্য শ্রমিকের মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। সকালে খাইয়া সেখানে গিয়ে বমিও করছে, বমিও করার পরে মারা গেছে। তবে তারা সন্দেহ তলে এখানে লই যাইছেন যে মারা গেল নি না আছে ওটাও। তা আমরা সন্দেহ ওটাও যে গরমে কিছু করিয়া তার কিটাও মারা ওরা গেল ওটাও। রৌদ্র কাজু আসলো, রৌদ্র কাজু আসলো 3:30 বাজে। শূন্যবার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।